এই প্রথম কোনো বাংলা অনলাইন নিউজ প্ল্যাটফর্মকে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা, মানে ভিডিও সাক্ষাৎকার, এবং পত্রিকায় মুদ্রণও হয়েছে। কলকাতার দ্য ওয়ালের সঙ্গে কথা বলেছেন তিনি। এই সাক্ষাৎকারটি নিয়েছেন দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকার, একজন সিনিয়র সাংবাদিক। এই সাক্ষাৎকারে অনেক গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী কথা বলেছেন শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই প্রথম তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেছেন। নিশ্চয়ই আপনি জানতে চাইছেন যে কি বলেছেন শেখ হাসিনা, কে হতে যাচ্ছেন দলের নতুন নেতা, ভবিষ্যৎ নেতা। এ প্রসঙ্গে সাংবাদিক অমল সরকার আওয়ামী লীগ সভাপতিকে প্রশ্ন করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মানে প্রধানমন্ত্রীর পুত্র, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় কিংবা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, এই দুজনের মধ্যে কাকে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা হিসেবে চিন্তা করছেন বা ঠিক করছেন বা করবেন, নাকি নতুন কাউকে বেছে নেবেন তিনি এবং তার দল। আমরাও প্রশ্নটা করে রাখি, কে হচ্ছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা, জয়, পুতুল, নাকি নতুন কেউ, অন্য কেউ? আগেই বলেছি সাক্ষাৎকারটি একটু ব্যতিক্রমী এবং গুরুত্বপূর্ণ, কারণ এখানে শেখ হাসিনা বর্তমান এবং এই সময়ের রাজনীতি বা পরিস্থিতি নিয়ে শুধু কথা বলেননি, ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশনা দিয়েছেন। তাও এমন এক সময়ে যখন আওয়ামী লীগ দেশে কার্যত নিষিদ্ধ, নেতাকর্মীরা ভয়াবহ চাপ এবং আক্রমণের মুখে, এবং দেশের সার্বিক রাজনীতি তথা ভবিষ্যৎ অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, বলতে পারেন গভীর সংকটে। সিনিয়র সাংবাদিক অমল সরকার অনেক বিষয়ে শেখ হাসিনাকে প্রশ্ন করেছেন। এর মধ্যে অন্যতম হলো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ইস্যু। শেখ হাসিনা বলেছেন এই প্রসঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের ইচ্ছা প্রমাণ করে তিনি কতটা অসম্ভব অবস্থার মধ্যে পড়েছিলেন, মানে অসহায় অবস্থার মধ্যে পড়েছিলেন বা আছেন। হাসিনা বলেন, গত 16 মাসে দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং সাংবিধানিক ভারসাম্য ভেঙে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি এখনো বাংলাদেশের সাংবিধানিকভাবে নিয়োগপ্রাপ্ত শেষ নেতা। দর্শক, শেখ হাসিনা তার এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বড় অভিযোগ তুলেছেন, সেটা হলো রাষ্ট্র পরিচালনা সাংবিধানিক কাঠামোর বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশে এখন অনেকেই গৃহযুদ্ধের আশঙ্কা করেন। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে শেখ হাসিনা দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, বাংলাদেশের মানুষ গৃহযুদ্ধ চায় না, তারা তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। শেখ হাসিনা অভিযোগ করেন, দেশে চরমপন্থী গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যারা সাংবাদিক, সংখ্যালঘু এবং বিরোধী কণ্ঠকে ভয় দেখাচ্ছে। এই নৈরাজ্যের জন্য তিনি বর্তমান শাসন ব্যবস্থা এবং শাসককে দায়ী করেন। শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে অমল সরকারের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এটি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, মানে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন, এটির কথা তিনি বলছেন, এটি আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন। তিনি বলেন, ভারত চরমপন্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণতন্ত্রের পাশে দাঁড়িয়েছে। এটাকেই তিনি নয়াদিল্লি ঢাকা সম্পর্কের নতুন মাত্রা হিসেবে বর্ণনা করেছেন এবং এজন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এবং ভারতের প্রতি, ভারত সরকারের প্রতি, ভারতের জনগণের প্রতি। প্রধানমন্ত্রী মোদীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্পর্কে শেখ হাসিনা বলেন, মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলতে 2024-এর 5 আগস্ট যে তাৎক্ষণিক সিদ্ধান্তে তিনি যেতে পারলেন, সেখানে আশ্রয় পেলেন, সেটি আসলে তিনি করছেন। তিনি বলছেন, এটা ছিল সহমর্মিতা এবং প্রজ্ঞার প্রতিফলন। প্রজ্ঞাটা কার? নরেন্দ্র মোদীর। তিনি বুঝেছিলেন, নরেন্দ্র মোদী বুঝেছিলেন, এটি শুধু বিপদে পড়া এক প্রতিবেশীকে আশ্রয় দেওয়ার বিষয় নয়, বরং দুই দেশের অভিন্ন গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভিত্তিকে সমর্থন করার বিষয়। নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দিয়েছে, ভারত চরমপন্থী শক্তিকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে নতুনভাবে গড়ে উঠতে দেবে না।
এই পদক্ষেপ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলছেন শেখ হাসিনা। অমল সরকার জানতে চেয়েছেন, দেশে না থেকেও আপনি এখন দেশে আছেন, বরং অধিক সক্রিয় আছেন। আপনারা বুঝতেই পেরেছেন যে ভার্চুয়ালি তিনি যে সংযুক্ত আছেন দেশের নেতাকর্মীদের সঙ্গে, এটিকেই তিনি আসলে প্রশ্নে এনেছেন। এর মূলমন্ত্র কি, এর আউটকাম কি, এটি জানতে চেয়েছেন। জবাবে শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তি আসলে এই জন্য কৃতিত্ব পায়। প্রযুক্তি তাকে মানুষের কাছ থেকে দূরের বদলে কাছে থাকতে সাহায্য করছে, অধিক কাছাকাছি এনেছে। রাজনীতিতে বা ক্ষমতায় বৈধতার প্রশ্নে শেখ হাসিনা বলেন, বৈধতা আসে মানুষের মূল্যবোধ থেকে, অফিস দখল করা থেকে নয়। খুবই ইঙ্গিতপূর্ণ এই কথা রাজনীতির অনেক বড় পাঠ বলে মনে করেন পর্যবেক্ষকরা। হয়তো শেখ হাসিনা বুঝিয়েছেন ক্ষমতা আর জনপ্রিয়তা এক জিনিস নয়। নিশ্চয়ই এক তো নয়। অমল সরকার সুস্পষ্ট প্রশ্ন করেই জানতে চেয়েছেন, তাহলে এই যে প্রেক্ষাপটে আওয়ামী লীগ কি বদলাবে? কি ভাবছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব? দর্শক, আমি মনে করি এটি এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শেখ হাসিনা এই প্রশ্নের জবাবে স্বীকার করেছেন, দলে নতুন নেতৃত্বের দাবি কিন্তু যৌক্তিক। এখনই তিনি এটি এভাবে বলেছেন যে একই মুখ নিয়ে ফিরে এসে ভিন্ন ফল কিন্তু আশা করা যায় না। এছাড়া তৃণমূল থেকেও পরিবর্তনের দাবি আসছে, এটিও তিনি স্বীকার করেছেন। একই সঙ্গে এটাও বলেছেন, কিছু নেতা মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়েছেন, বিদ্যমান যারা নেতা আছেন তাদের কারো কারো কথা তিনি বলছেন। অনেকে তরুণদের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছেন, অথচ দলে এমন নেতা প্রয়োজন যারা প্রজন্মগত বিভাজন ঘোচাতে সক্ষম। তিনি আরো বলছেন যে দল এমন নেতা চায় যারা ঐতিহ্যবাহী সংগঠন গড়ে তোলার কৌশল যেমন বোঝেন বা বুঝবেন, তেমনি আধুনিক যোগাযোগ ব্যবস্থাও আয়ত্তে রাখেন বা রাখতে পারবেন। যারা মাঠে কাজ করা শ্রমিকদের সঙ্গে, কৃষকের সঙ্গে যেমন সংযোগ স্থাপন করতে পারেন বা পারবেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলতে পারেন বা পারবেন। স্পষ্ট কিন্তু কথাগুলো। সর্বোপরি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দলকে আওয়ামী লীগকে পরিবর্তনের সঙ্গে সময়ের সাথে সাথে খাপ খাইয়ে এগিয়ে নিতে পারেন এবং শক্তিশালী জবাবদিহির ব্যবস্থা গড়ে তুলতে পারেন। এমন নেতৃত্বই আসলে তিনি চাইছেন। দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন এটা শুধু বক্তব্য নয়, কেবলই পলিটিক্যাল স্টেটমেন্ট নয়, এটা এর চেয়ে বেশি কিছু, কার্যত রাজনৈতিক আত্মসমালোচনা, যেটা শেখ হাসিনার জন্য এবং আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে খুব জরুরি বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। এবার কথা শুনবো জয় পুতুল প্রসঙ্গে, কিংবা পরিবারতন্ত্রের প্রশ্নে, অথবা অন্য কেউ কি আসবেন আওয়ামী লীগের নতুন নেতৃত্বে, ভবিষ্যৎ নেতৃত্বে, সেটি জানতে চাইব। একথা ঠিক, আওয়ামী লীগেরও অনেকেই হয়তো চান হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের নেতৃত্বে আসুন, এরকম একটি গুঞ্জন, এরকম একটি আওয়াজ কিন্তু আছে। এ বিষয়ে দ্য ওয়ালকে শেখ হাসিনা স্পষ্ট করে জবাব দিয়েছেন, বলেছেন আওয়ামী লীগ কোনো পারিবারিক দল নয়, লক্ষ লক্ষ মানুষের দল। জয় বা পুতুল যদি দায়িত্ব পান, তা হতে হবে যোগ্যতার ভিত্তিতে এবং দলের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি জেলা থেকে নতুন প্রজন্মের নেতৃত্ব উঠে আসতে হবে। সবার মুখে, ডেভিল ইনুস থেকে শুরু করে দিন আনে দিন খায় মানুষের মুখে একটাই কথা, দেশ সংকটে, মহাসংকটে। আবার পাশাপাশি আমাদের সুশীলরা একটা বয়ান চালু করেছে, ঐক্য সমঝোতা মাধ্যমে এই সংকট থেকে উত্তরণ করতে হবে। ব্যাপার হচ্ছে, প্রথমত হলো সংকট। জুলাইয়ের 15 তারিখের আগে বাংলাদেশে কোনো সংকট ছিল?
এসব কথা বলতে গেলে আমি খুব আবেগতাড়িত হয়ে যাই। কারণ হচ্ছে আমি সরকারের কেউ ছিলাম না, রাজনীতিও অত সক্রিয়ভাবে করার মানসিকভাবে করেছি, শারীরিকভাবে করেছি, এককভাবে করেছি, কিন্তু যেভাবে আমার করার কথা ছিল সেভাবে আমি করতে পারিনি, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আমি সরকারে না থাকলেও সরকারের ঠিক মাঝখানে আমি বসা ছিলাম। আমি জানতাম এই দেশে কি হচ্ছে, আমি জানি কে কি করে, কিভাবে করে, কি হচ্ছে, দেশ কতটুকু আগাচ্ছে, কতটুকু আগাবে, সব কিছু আমার মাথায় ছিল। এবং কোনো কোনো ক্ষেত্রে আমার ভূমিকাও ছিল। আস্তে আস্তে আমি আমার ভূমিকা বাড়াচ্ছিলাম। জুন মাসে আমি গেলাম ভোলায় ঈদ করতে, অনেক আশা নিয়ে। আমার শ্রদ্ধেয় নেতা, আমার রাজনৈতিক গুরু, যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি, যিনি ধরে 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 আমাকে রাজনীতি শিখিয়েছেন, তার নিজেরও একটা অ্যাম্বিশন ছিল একটা সময়ে, তারপরে হয়তো আমি হাল ধরব। আবার একটা সময় আমাদের মধ্যে মত পার্থক্য হয়েছে, সেটা অন্য জিনিস, রাজনীতি থেকে আমি দূরে সরে গিয়েছি। কিন্তু জুন মাসে যখন আমি 24-এর জুন মাসে যখন আমি ভোলায় গেলাম, এই আশা নিয়ে যে আমার নেতা তো অসুস্থ, আর পারছে না, তার পক্ষে আর চলা সম্ভব হচ্ছে না, এখন আমাকে সামনে আগাতে হবে, এরকম একটি জিনিস মাথায় রেখে তার আগের থেকেই আমি ভোলার প্রশাসনকে আমি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতাম, এটা করো, এটা করো, এটা করো, সেটা করো, যা যা করা সেটা আমি নভাবে করতাম। ভোলায় গেলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা, হাসপাতাল, বিদ্যুৎ, রাস্তাঘাট, এটা সেটা সব কিছু নোট করে আবার যথাযথ মন্ত্রীদের সাথে সেভাবে কথা বলা, আবার ফিরে আসলাম। কিভাবে সদ্য নেতা তোফায়েল আহমেদের অসমাপ্ত কাজ কিভাবে আমি সমাপ্ত করব, কিভাবে আমি ভোলাকে একটি শান্তির দ্বীপে পরিণত করব, সেটা ভিন্ন বিষয়। তো এইরকম একটি স্বপ্ন নিয়ে আমি গিয়েছি, আবার সেই স্বপ্ন নিয়ে আমি ফিরে এসেছি। আসলো জুলাই মাস, 15ই জুলাই থেকে শুরু হলো সংকট, যেই সংকটের কথা আমি আজকে তুলে ধরলাম। এই সংকট সুদূর প্রসারী সংকট। সুদূর প্রসারী বলতে আজকে যেই সংকটের মধ্যে আমরা নিমজ্জিত, এই সংকটের বীজ বপন করা হয়েছিল ঠিক তখন। বীজ আগের থেকেই তৈরি হয়েছে, মাঠ আগের থেকেই নির্দিষ্ট করা ছিল, কিন্তু বপন করা হয়েছে 15ই জুলাই। আজ সেই সংকট মহীরুহিতে পরিণত হয়েছে। একটা দেশ তার সমস্ত অর্গানগুলিকে সচল রেখে যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, ঠিক 100% সেইভাবেই এই দেশটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল শেখ হাসিনা। সেই রকম একটি হাই স্পিডে ট্রেনকে লাইনচ্যুত করা দেওয়া হলো। যারা লাইনচ্যুত করেছে
যারা সেদিন বীজ বপন করেছে তারাই আজকে বলে দেশ মহাসংকটে। এখান থেকে উত্তরণের জন্যে একমাত্র ঐক্য এবং সমঝোতা। এখানেই আমার কথা। আপনি কার সাথে কার ঐক্য করবেন? যারা এই সংকট সৃষ্টি করলো তাদের সাথে, যারা এই সংকটে ভিকটিম হলো, যারা এই দেশটাকে গড়ে তুললো, তাদেরকে লাইনচ্যুত করে দিলেন তাদের সাথে। এখন এই দুই পক্ষ যদি এই দুই পক্ষ যদি একটা সমঝোতা না হয়, ঐক্য না হয়, এই সংকট তো কখনোই এই সংকট থেকে উত্তরণ করা যাবে না, আরো ঘনীভূত হবে। পাকিস্তানের মতো ভিক্ষুকে রাষ্ট্রে পরিণত হবে। আইন শৃঙ্খলা বলতে তো এখন আর কিছুই নেই। আজকেও খুলনায় এক এনসিপির নেতাকে গুলি করা হয়েছে। এগুলো হতেই থাকবে, কয়েকদিন পর পর আরো বড় বড় অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। যারা আজকে বলে যে ঐক্য এবং সমঝোতা, কার সাথে কার ঐক্য, কার সাথে কার সমঝোতা, এটা স্পষ্ট করতে হবে। এই কথাটাই আমি বলে আসতেছি গত 1 বছর পর্যন্ত, যে আওয়ামী লীগ এমন একটি জায়গায় আছে, এমন একটি সংগঠন, এমন একটি দল, আপনি জোর করে ক্ষমতার দম্বে, বন্দুকের নলের মুখে আওয়ামী লীগকে বাইরে রেখে আপনি সামনে এগিয়ে যাবেন, এটা কিভাবে সম্ভব? এটা যারা চিন্তা করে তারাই সংকটের মূল, তারাই সংকটের সৃষ্টিকারী, এবং তারাই সংকট জিয়ে রেখেছে। কোনো দিনও সম্ভব না আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। আর কোন দেশে যদি একটা স্থিতিশীল পরিস্থিতি না থাকে, সেই দেশ পিছন ছাড়া সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই। আজকে নতুন করে আরেকটা ফেনোমেনন তৈরি হয়েছে। 2টি পত্রিকা, প্রথম আলো আর ডেইলি স্টার, একটা মিডিয়া হাউস, এই দেশের অনিষ্টের জন্য যারা সবচেয়ে বেশি দায়ী, এই 2 ব্যক্তি, মতিউর রহমান এবং মাহফুজ আনাম। পশ্চিমা ডিপ স্টেটের সাথে এঙ্গেজমেন্টে গিয়ে তাদের ক্ষমতা, তাদের দম্ভ এতবার বেড়েছে, তারা আর কোনো সরকারকে সরকার মনে করে না, তারা আর কোনো পত্রিকা, মিডিয়া, টেলিভিশন কাউকে কোনো কিছু মনে করে না। আজকে কেন এত মাতম শুরু হয়েছে প্রথম আলো ডেইলি স্টার যখন আঘাতপ্রাপ্ত হলো? এই দেশে আর কোনো মিডিয়া হাউস আঘাতপ্রাপ্ত হয়নি? 71 টিভি, সময় টিভি, ডিভিসি, সমকাল, কালের কণ্ঠ, বাংলা নিউজ 24, কি নাম এটা, নিউজ 24, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, কোন মিডিয়া হামলার শিকার হয় নাই? কোন মিডিয়া দখল হয় নাই? এই 2 পত্রিকা, এই 2 মিডিয়া কি একটা লাইন লিখেছে তাদের পক্ষে, বা যারা এই কাজ করেছে তাদের বিপক্ষে? একটা রিপোর্ট করেছে কি হয়েছিল? তাহলে এরা কিভাবে মিডিয়া হয়?
আমি তো এদেরকে মিডিয়া বলতে রাজি না। এরা হলো ধান্দাবাজ, ফন্দিবাজ, ষড়যন্ত্রের নাটের গুরু। এরা এরা ১-১১ তৈরি করেছে। ইনুসকে, ডক্টর ইনুসকে তারা রাজনীতিতে নামিয়েছিল। এই মাহফুজা আমরা, মতিউর রহমানরা সুবিধা করতে পারে নাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম ৩-৪ বছর ওই ১-১১ যে পাপ করেছে, ওই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে তখন বিড়ালের ভূমিকায় চলে গেছে। আস্তে 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 ২-৪ বছর যখন গেছে, এই আবার পাখা মেলা শুরু করেছে, পাখা গজানো শুরু হয়েছে। তারপর তো সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। আওয়ামী লীগ তো ওদের ভাষায়, এই মতিউর রহমানের ভাষায়, এই মাহফুজা নামের ভাষায় ছাত্রলীগ হয়ে গেছিল ফ্রাঙ্কেন স্টাইল। ছাত্রলীগ কোনোদিন কারণ বাজারে গিয়েছে? প্রথম আলো, ডেইলি স্টারের বারান্দায় কোনোদিন গিয়েছে যুবলীগ, ছাত্রলীগ, কোনো লীগ? কোনোদিন একটা স্টেটমেন্ট দিয়েছে ছাত্রলীগ তাদের নামে, এদের এইসব পত্রিকার বিরুদ্ধে? আজকে যাদেরকে ২০০১ থেকে ২০০৬ সাল থেকে বিশ্ব দুর্নীতিবাজ তারেককে বানিয়েছে তারা, মিডিয়া। তারেক করেছে যা, তাই তারা ছাপিয়েছে, ফলাও করে ছাপিয়েছে। তারেকের বিচার চাই, বিচার করতে হবে এই অপরাধের জন্যে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির জন্যে, ২১শে আগস্টের হত্যাকাণ্ডের জন্যে, জজমিয়া নাটকের জন্যে, জঙ্গিবাদকে উস্কে দেওয়ার জন্যে, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে, আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য। এগুলি মতিউর রহমান, মাহফুজা আমরা এই দেশের মানুষকে জানিয়েছে। আজকে দৌড়ে রেডিসনে বিএনপির অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দেয় মতিউর রহমান। তারেক রহমানের আরো আগে আসা হচ্ছিল, তাইলে ভালো হতো। কি কারণে, কিভাবে ভালো হতো? ওই ২০০১ থেকে ২০০৬ সালের সেই কর্মকাণ্ড আবার সশরীরে চালু করতে পারত, কি ভালো হতে পারত? তারেক রহমানের এমন কি গুণাবলী আছে যে সেই দেশের ভালো করতে পারবে? এমন কি যোগ্যতা, দক্ষতা আছে তার? চাঁদাবাজি ছাড়া, খুন খারাপি ছাড়া, দুর্নীতি করা ছাড়া, মানি লন্ডারিং করা ছাড়া, বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে 10% কমিশন চাওয়া ছাড়া, এগুলি আমরা কোত্থেকে পেয়েছি? এই প্রথম আলো, ডেইলি স্টারের কাছ থেকেই পেয়েছি। এরাই লিখেছে। আজ মাহফুজা নাম ওখানে যে বড় বড় কথা বলে, আজ তারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে গণ্য করে বক্তব্য দেয়। নির্বাচনের খবর নাই, নির্বাচন আসবে না, বলে যে আমরা তো জরিপ করেছি, জরিপে দেখেছি বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তো তোমরা তো জরিপ করে ইউনুসকে 70% লোকের সমর্থন দেখিয়েছ, তোমরা তো জরিপ করে 70% লোক আওয়ামী লীগকে নির্বাচনে চায়, সেটাও দেখিয়েছ। তোমাদের কোন চেহারাটা সত্য? তোমাদের মতো ধান্দাবাজ, মুনাফিক, সাংবাদিকতা নামের কলঙ্ক। ইংরেজিতে একটা কথা আছে, জার্নালিজম ইজ নট এ ক্রাইম আনলেস ইউ ডু ইট। Unfortunately or fortunately, these two guys are doing that because they are criminals. They are doing crimes, so they are criminals.
আজকে দেশে একটাই ইস্যু হয়ে দাঁড়িয়েছে, প্রথম আলো ডেইলি স্টারে আগুন লেগেছে, ধ্বংস করেছে। এই ধরনের পত্রিকা থাকা দরকার আছে, কিন্তু এই ধরনের এরকম ক্রিমিনাল সম্পাদক থাকার দরকার নেই। আমি পত্রিকার বিরুদ্ধে না, আমি পত্রিকার সাংবাদিকদেরও বিরুদ্ধে না, কারণ সাংবাদিকরা চাকরি করে। এখন আর সাংবাদিকদের কোনো নিজস্ব কোনো মতামতের বিষয় নাই। সম্পাদক যেভাবে বলে তারা সেইভাবেই নিউজ করে, সেইভাবেই রিপোর্টিং করে, সেইভাবেই কলামিস্টরা কলাম লেখে, সব কিছু কর্তার ইচ্ছায় চলে, কীর্তন চলে। সেই দুই ক্রিমিনাল হলো এদেশের বিস্ফোর। যতদিন পর্যন্ত এই সাংবাদিকতা জগৎ থেকে, আমি আজকে বলে রাখলাম, এই সাংবাদিকতা জগৎ থেকে এই দুই ক্রিমিনালকে বের করে না দেওয়া হবে, এদেরকে সরিয়ে দেওয়া না হবে, ততদিন পর্যন্ত কোন সরকার এই দেশে শান্তিপূর্ণভাবে, স্বাধীনভাবে সরকার পরিচালনা করতে পারবে না। শেখ হাসিনাকেই যেহেতু বেগ পেতে হয়েছে, শেখ হাসিনা তার দ্বিতীয় বাংলাদেশে কেউ নাই, তার ধারে কাছেও কোনো মানুষ নাই যার দক্ষতা, মেধা, যোগ্যতা, সাহস কোনোটাই তার ধারে কাছে। এই দুই ক্রিমিনাল কাউকে শান্তিতে থাকতে দিবে না, কাউকেই দেশ চালাতে দিবে না। ওরা যা বলবে তাই শুনতে হবে, তা না হইলেই সমস্যা। দেশের যে সংকট, একটা রাজনৈতিক সংকট তো অবশ্যই আছে, কিন্তু এই দুই ক্রিমিনাল সাংবাদিকতার নামে, এই দুই দস্যু সবচেয়ে বড় সংকট। এদেরকে সাংবাদিকতা জগৎ থেকে বের করতে হবে। এটা যারাই করবে আমি তাদের পক্ষে আছি, সে যেই হোক, যত খারাপ লোকই হোক, সে নর্দমার লোক হলেও আমি তার পক্ষে আছি। এই দুইটা লোকের বিরুদ্ধে যারা কথা বলবে, ওই কথাটুকের জন্য আমি তার সব সমর্থন করব। এরা যে এই দেশের কত বড় ক্ষতি করেছে, আজকে যে এই দেশের যে এই পরিণতি, তার জন্য অনেক বেশি দায়ী এই দুই ক্রিমিনালস, মতিউর রহমান, মাহফুজা নাম। মতিউর রহমানকে আমি 88 সাল থেকে চিনি, অত্যন্ত চমৎকার সম্পর্ক আমার সাথে। প্রতি সপ্তাহে একতা পত্রিকার সম্পাদক তখন তিনি, প্রতি সপ্তাহে পত্রিকা নিয়ে আমার কাছে আসতো, আমাদের অফিসে ওই বিজ্ঞাপন নেওয়ার জন্য আসতো। উনি জানতো যে সভানেত্রী শেখ হাসিনা আমাকে খুব স্নেহ করে, এই জন্য আমার কাছে আসতো, বসতো, ধরতো, আমাকে জড়ায় ধরতো। খবর কি, কোনো খোঁজখবর আছে? আমি কিসের, কি বলে নেত্রী? আমি তো শুনতেই পারতেছেন, দেখতেছেন। বাট আমিও তাকে খুব পছন্দ করতাম, অত্যন্ত চমৎকার ব্যবহার, আচার আচরণ তখন পর্যন্ত ভালো ছিল। এই প্রথম আলোতে ঢোকার পরে তখন ওই যে ইন্টারন্যাশনাল ডিপ স্টেট এইদেরকে তখন ক্যাচ করেছে। তারপর থেকেই তারা মনে হতেছে চতুর্থ আসমানে চলে গেছে, ধরাকে সরাগান মনে করেছে। তারপরে শেষ হয়ে গেল, নিজেরাও শেষ হলো, দেশটাকেও শেষ করা শুরু করলো। এর আগের থেকে ভালোই ছিল, অত্যন্ত চমৎকার মানুষ ছিল, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। যাই হোক, এদের শেকড় অনেক গভীরে ঢুকেছে। যত সহজে আমি বললাম, তত সহজে এদেরকে রুট আউট করা যাবে না, প্রক্রিয়া করতে হবে। কিন্তু মুখে মুখে থাকতে হবে এরা ক্রিমিনালস, তাতে কিছুটা হলেও সংযত থাকবে। এদের ডিক্টেটরশিপ, যাকে তাকে ডিক্টেট করা, তাদের মতো করে দেশ চালানো, তাদের মতো করে পথ চলতে হবে, এগুলি আস্তে আস্তে কমে আসবে। এরা কোনো পত্রিকাকে দাঁড় করাতে দেয় নাই, সমকাল দাঁড়িয়েছিল, দাঁড়াতে দেয় নাই। এমনকি একটা ছোট্ট পত্রিকা বেশ সার্কুলেশন পেয়েছে, বাংলাদেশ প্রতিদিন, তারকেও তারা ষড়যন্ত্র করে চাপিয়ে রেখেছে। এরা এত দুষ্ট লোক। মাহফুজার নামরা কম মাপ চাইছে, ডিজিএফআই এর তালে পরে ডিজিএফআই এর সাথে যোগাযোগ করে, সমঝোতা করে, ঘাট ছড়া বেঁধে, ভিতর থেকে তথ্য বার করে নিজেরা সেগুলি সাপ্লাই করত,
কত বড় জঘন্য জার্নালিজম করেছে, আবার সেটার জন্য মাপও চাইছে, এই মাহফুজা নাম। আর এখন নতুন তরিকা বের করছে যে সন্ত্রাসীদেরকে, জঙ্গিবাদকে তারা নিয়ে তারা কোনো কথা বলবে না, কারণ এখন দেখছে যে রাষ্ট্র ক্ষমতা এখন জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। অতএব তাদের উপরে আঘাতের পরে তারা বিশ্বাস করলো যে না, তারা ধরাছোঁয়ার বাইরে না, তারা ইতিমধ্যেই জালে ঢুকে গেছে এবং তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন। আজকে বেঁচে গেছে, কালকে বাঁচবে না।